আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, 2024 সালের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা ছিল সেটি বহাল থাকবে। এর আগে শুক্রবার মধ্যরাতে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মেজবা হাসানের রিপোর্ট। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। হলপাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে। অংশ নেন রোকেয়া হল সহ বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গুপ্ত এবং প্রকাশ্যে সব ধরনের কমিটি বাতিল করে হল রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো আবাসিক হল রয়েছে সেই আবাসিক হলের রাজনৈতিক কোনো প্রভাব থাকতে পারবে না, এটা আমাদের শক্ত অবস্থা। ছাত্রদল কমিটি ঘোষণা করছে, যেটা আসলে হলের যে নিয়ম এবং প্রভোস্টের স্বাক্ষর করা যে অঙ্গীকারনামাটা ছিল সেটার ফুল পরিপন্থী। আবার যদি কেউ হলে হলে গণরুম ফিরিয়ে নিয়ে আসতে চায়, আবার যারা হলে হলে গুপ্ত রাজনীতির চর্চা শুরু করেছে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকশন থাকবে কিনা। পরে ভিসি চত্বরে অবস্থান নিলে কিছুক্ষণ পর বেরিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর। তোমাদের যেটা বললাম, সহযোগিতা দরকার। এক ঘন্টার বেশি সময় পর প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় 2024 সালের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণায় বহাল থাকবে। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। কিন্তু আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। কোনোভাবেই গণরুম, গেস্ট রুম, সিট বাণিজ্য সংস্কৃতি ফিরে না আসুক, এমনটাই প্রত্যাশা তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কাকরাইলে উইলস লিটলস ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে সরাসরি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাকরাইলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। হাসান, সম্মেলনে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এবং সম্মেলন ও নির্বাচনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। এখানে আসলে ড্যাবের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যে ভোট সেটি হচ্ছে, ড্যাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচন উপলক্ষে ড্যাবের যেই সমাপনী সম্মেলন, বছরব্যাপী যে সম্মেলন, সেই সম্মেলনের আয়োজন চলছে এবং সেই সম্মেলনে যুক্ত হয়েছেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন, কিছুক্ষণের মধ্যে বক্তব্য শুরু করেছেন তিনি এই তার সমাপনী অর্থাৎ সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি বলেছেন যে চিকিৎসকদেরকে আসলে মানুষের সেবায় নিবেদিত হতে হবে এবং এই অন্যান্য যে সংগঠন রয়েছে সেই সংগঠনের চেয়ে চিকিৎসকদের সংগঠনগুলো একটু ভিন্নতর এবং তাদের সেই ভিন্ন প্রেক্ষাপটও তাদেরকে ধরে রাখতে হবে। পাশাপাশি তারেক রহমান যুক্ত হয়েছেন লন্ডন থেকে, তিনি বক্তব্য রাখবেন এবং এখানে বলে রাখি যে ড্যাবের দুটি পরিষদ অর্থাৎ দুটি প্যানেল থেকে নির্বাচন হচ্ছে। আজিজ শাকুর একটি প্যানেলে নির্বাচন করছেন, ডাক্তার আজিজ সভাপতি এবং ডাক্তার শাকুর তিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন। পাশাপাশি আরেকটি প্যানেল হচ্ছে ডাক্তার হারুন এবং ডাক্তার শাকিল, এই দুটি প্যানেলে মূলত নির্বাচন হচ্ছে। নির্বাচন শুরু হবে বেলা 1টা থেকে, নির্বাচন শুরু হবে। এখন সমাপনী বক্তব্য আসলে যে সম্মেলন, সেই সম্মেলনের প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তব্য রাখবেন তারেক রহমান। দর্শক, জানছিলাম কাকরাইলের ড্যাবের সম্মেলন ও নির্বাচনের খবর।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় এক নারীসহ আরও 2 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে তুহিন হত্যা মামলায় মোট 7 জনকে গ্রেফতার করা হলো। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মিডিয়া গ্রুপে 7 জনের গ্রেফতারের খবর জানানো হয়। জিএমপি উপকমিশনার রবিউল হাসান জানান, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ভিডিও দেখে 4 জনকে শনাক্ত করা হয়েছে। পরে ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি, রাজধানীর উত্তরা তুরাক এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর একজনকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শাহজালালকে ময়মনসিংহ থেকে এবং অপর আসামি ফয়সাল হাসান ও সুমনকে গাজীপুরের চান্দুপাড়া বাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ওরাল সেতুর নিচে ঘুমানো নিয়ে দ্বন্দ্বে চুরিকাঘাতে জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ 2 যুবককে আটক করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে মাওনা ওরাল সেতুর নিচে একটি চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে জুয়েলের সাথে কয়েক যুবকের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হলে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ খবর পেয়ে 2 জনকে আটক করে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। মানুষকে কেন্দ্র নিয়ে আসা এখন বড় চ্যালেঞ্জ। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিসি বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে ও বিপক্ষে কাজ করবে না, 18 কোটি মানুষের হয়ে কাজ করবে। এ সময় এআই এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এটা মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান সিসি। আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। তারা যখন দেখবে যে আমরা সঠিকভাবে কাজটা করছি, তারা দেখবেন যে আস্তে আস্তে আগ্রহী হয়ে যাবে। মানুষ যাতে আগ্রহী হয় যে আমরা আশাবাদী যে এবার ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন হবে, এই সাহায্যটাই আপনাদের কাছ থেকে চাচ্ছি। আমি মনে করি যে আপনারা ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার, সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। বিমান ওঠানামা বা অ্যাপ্রোচওয়ে এলাকায় মাইলস্টোন স্কুল সহ 5 শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বেবিচকের আপত্তি তোয়াক্কা না করে অনুমোদন দিয়েছে এসব স্থাপনার। নগর পরিকল্পনাবিদ এবং এভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা, আলাদা একটি রানওয়ে এবং বিমান প্রশিক্ষণ ঢাকার বাইরে স্থানান্তর না হলে মাইলস্টোনের মতো ঘটনার আশঙ্কা থেকে যায়। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ম অনুসারে বিমানবন্দরের আশপাশে 150 ফুটের ওপর উঁচু স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আছে। কারণ বিমানবন্দরের ওঠানামার ক্ষেত্রে অ্যাপ্রোচওয়ে ও রানওয়েতে দৃষ্টিসীমায় স্পষ্ট রাখা প্রয়োজন। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কুর্মিটোলা থেকে শুরু করে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত অসংখ্য সুউচ্চ স্থাপনা গড়ে উঠেছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, চিঠি দিলেও রাজুক কোনো ব্যবস্থা নেয় না। 8 তলা করা ছিল 150 ফিট, উনি করে ফেলেছেন 160 ফিট। এটা বলতে পারি, বাট আমি যে ভাঙবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যে আমি স্থাপনা যে ভাঙবো, সেই অধিকারটা আমার নাই। ল্যান্ডিং টেক অফের জায়গায় যদি আপনার কিছু হয়, আপনি বলতে পারবেন আজকে একটা এই বিমান হয়েছে, আল্লাহ না করুক অন্য কোনো বিমান হতে পারত। এবছরে 3rd টার্মিনাল চালু হলে ঢাকায় আরও অনেক প্লেনের ওড়াউড়ি বাড়বে এসবের উপর দিয়েই। হয় ফরেস্ট আর নাহলে বিল। 3rd টার্মিনাল করেছি, এখন I don't know how it will be in future. More airlines will be coming and we want them to come. More aircraft will be flying in. এবং এই শহরের যে গ্রোথ হচ্ছে, এটাকে ভাঙানোর ক্ষমতা আমাদের নাই।
আবার একই রানওয়েতে সামরিক ও যাত্রীবাহী প্লেনের চলাচলের কারণেও ঝুঁকি থাকে। এমনকি যাত্রীবাহী বিমানের বেশিরভাগ সময় ট্যাক্সিওয়েতে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আমাদের এখানে নীতিনৈতিকভাবে দেখি যে কমার্শিয়াল এয়ার ট্রাফিকের বিরাট লম্বা লাইন হয়ে গেছে টু প্রোভাইড দ্য প্রায়োরিটি টু দ্য মিলিটারি এয়ারক্রাফটস। বিশেষজ্ঞদের দাবি ঢাকার বাইরে এয়ারফিল্ড হতে পারে সমাধান, একই সাথে ঝুঁকিমুক্ত রানওয়ে নির্মাণ করতে হবে। কোথাও এই সিভিল এভিয়েশনের পাথওয়ের কারণে যে মানুষ এবং তার যে ভালনারেবিলিটি, তার যে রেসিলিয়েন্স, তার যে সেফটি, তার একটা লাইন না এনারা রিকোয়েস্ট করেছে না ড্যাব অ্যাকোমোডেট করেছে। কিসের সেফটির কথা বলছেন? বিশেষজ্ঞরা বলেন ঢাকায় নতুন রানওয়ে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ভোলা বিসিক শিল্পনগরীর অভ্যন্তরীণ রাস্তার নাজুক অবস্থা আর বহিরাগত যানবাহন প্রবেশ করায় ক্ষতির মুখে নগরীর ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সাথে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। দ্বীপ জেলা ভোলায় বড় কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকায় ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে বিসিক শিল্পনগরীতে। তবে নগরীর অভ্যন্তরীণ রাস্তা ব্যবহারের অনুপযোগী হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। তাদের অভিযোগ, 2 বছর আগে রাস্তা নির্মাণ করা হলেও জেলা খাদ্য গুদামের বড় বড় ট্রাক ও ট্রলি চলাচল করায় এসব রাস্তা এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি ব্যবসায়ীদের। এখানে একটা গাড়ি আমরা আনতে আমাদের অতিরিক্ত পরিবহন ব্যয় হয়। খাদ্য গুদামের যেই ট্রাকগুলা, খাবারের যে ট্রাকগুলো, এই ট্রাকগুলো বন্ধ করা এবং বহিরাগত গাড়িগুলো বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিসিক শিল্পনগরীর কর্মকর্তারা বলছেন, এই রাস্তাগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ছোট ছোট যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ভারী যানবাহন চলাচল করায় রাস্তাগুলোর বেহাল দশা। এই বিষয়গুলো জেলা প্রশাসক স্যার সহ যারা আছেন এখানে দায়িত্বরত এবং জেলা খাদ্য গুদাম, জেলা খাদ্য অফিসার সহ তাদেরকে অবহিত করেছি। আমি কিন্তু সেক্ষেত্রে আমরা আশানুরূপ কোনো সমাধান এখান থেকে পাইনি, বরঞ্চ তারা যথারীতি যেভাবে পূর্বের মতোই তারা ব্যবহার করে যাচ্ছে। আমরা আসলে এই ক্ষেত্রে একটু দ্রুত সুরাহা চাচ্ছি। ইতিমধ্যে আমরা একটি স্থায়ী জেটিঘাট নির্মাণের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং স্থান নির্বাচন করা হয়েছে। সেই স্থানটা সরকারি প্রতিষ্ঠানের হয়, সেই প্রতিষ্ঠানের অনাপত্তি আছে কিনা এই মর্মে একটা চিঠি প্রদান করা হবে খুব দ্রুতই, এবং পরবর্তীতে ঘাট নির্মাণের জন্য যে পরবর্তী কার্যক্রমগুলো আছে আমরা অতি দ্রুত সম্পন্ন করব। দ্রুত বিসিক থেকে খাদ্য গুদামের জাহাজ অন্যত্র সরিয়ে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়া না হলে উৎসাহ হারিয়ে ফেলবে ক্ষুদ্র উদ্যোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, ফুটবল। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাইয়ে পূর্ব তিমুরকে 8-0 গোলে উড়িয়ে দেওয়া বাংলাদেশের সামনে এবার দক্ষিণ কোরিয়া। আগামীকাল বিকেল 3টায় গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটির বিপক্ষে লড়বে সাগরিকারা। এই ম্যাচে মেয়েরা নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি নতুন অভিজ্ঞতা নিতে পারবে, এমনটাই বললেন কোচ পিটার বাটলার। কুশল ইয়াসিরের ডেস্ক রিপোর্ট। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাইয়ে দারুণ ছন্দে বাংলাদেশের মেয়েরা। লাওসের পর পূর্ব তিমুরকে দাপটের সঙ্গে হারিয়েছে তারা। এবার সামনে কঠিন পরীক্ষা, পরের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। বাছাইয়ের 8 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ সহ মোট 12 দল খেলবে মূল পর্বে। এইচ গ্রুপে 2 ম্যাচে জয় নিয়ে সমান 6 পয়েন্ট বাংলাদেশ ও কোরিয়ার। আমি শুধু আশা করি এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কঠিন হলেও সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে হাসি মুখে মাঠ ছাড়া সম্ভব, ভাবনা কোচের। ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে, আমরা আমাদের সেরাটাই দিব। কাজগুলো ঠিকঠাক করতে পারলে ভালো ফল আনা সম্ভব। 12 দল নিয়ে আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে শুরু হবে এশিয়ান নারীদের বয়সভিত্তিক এই লড়াই। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক।
এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।